এখন সবাই যাও। তোমরা বসে থাকলে ওর ঘুমও আসবে না, কিছু আসবে না, আর না ঘুমালে শরীর আরও খারাপ করবে। মা, ছোটো মা, তোমরা যাও, আমি আছি এখানে। আয়াসের কথা শুনে রায়হান মাহমুদ অবাক কণ্ঠে বললেন, কিন্তু আয়াস, তোর না কাল সমাবেশ আছে, রাত জাগলে সকালে উঠবি কি করে? ঈশার সাথে বরং তোর মা আর ছোট মা থেকে যাক, তুই রুমে চলে যা। সমস্যা নেই, আমি সকালে উঠে যেতে পারবো। আচ্ছা, আয়াস যখন বলছে ওই থাকুক, আমরা বরং চলে যাই। আর এমনিতেও এসা যে ঘাড় তারা, আমাদের কারো কথা শুনবে না। আয়াস হলেও ধমকে টমকে ঘুম পাড়াতে পারবে। চলো ভাবি, আমরা চলে যাই। আনিশা বেগমের কথায় যুক্তি আছে, তাই আর কেউ দ্বিমত করেনি। এক এক করে সবাই বেরিয়ে গেল। তবে সবাই বের হওয়ার সময় বলে গিয়েছে, কোনো রকম অসুবিধা দেখা দিলে আয়াস যেন ওদের ডাকে। আয়াসের সম্মতি জানিয়েছে। সবাই চলে গেল। আয়ন তখনও দাঁড়িয়েছিল। আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস বলল, কিরে, দাঁড়িয়ে আছিস যে? তুইও কি আমাদের সাথে থাকবি নাকি? থাকতে চাইলে থাকতে পারিস, আমার কোনো আপত্তি নেই। না ভাই, আমি কাবাব মে হাড্ডি হতে চাই না, বলেছিলাম না? ঈশার জ্বর হওয়ার পর তোর কপাল খুলেছে, দেখলি তো? এখন আমার কথায় মিলল? তুই তখন এই জন্য বলেছিলিস? যাক, ভালোই হলো। ঈশা বেচারা অনেক দিন ধরে তোর সঙ্গ পেতে চাইছিল আর কি। এখন সে পথটা ক্লিয়ার হয়ে গেল। তোরা তাহলে থাক, আমি আসছি। কোনো দরকার হলে কল দিস, কেমন? ফিসফিসিয়ে আয়াসকে কথাগুলো বলে আয়ন এক মুহূর্তও আর দাঁড়ায়নি সেখানে। এক দৌড়ে ঈশার রুম থেকে চলে গেল। কারণ ও জানে, যদি আর এক সেকেন্ডও আয়াসের সামনে দাঁড়ায় ও, তাহলে আয়াস ওকে কাঁচা চিবিয়ে খাবে। অয়নের দৌড় দেওয়া দেখে আয়াস না হেসে পারল না। আয়াস হেসে দরজাটা লাগিয়ে দিয়ে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশার মুখের দিকে তাকাতে ঈশার চোখে মুখে হাসি দেখে আয়াস কিছুটা অবাক হলো। ঈশা কি তাহলে অয়নের কথাগুলো শুনেছে? কিন্তু অয়ন তো কথাগুলো ওর কানে কানে বলেছে। তাহলে ঈশা শুনলো কি করে? কি ব্যাপার, হাসছিস যে? বলতে বলতে আয়াস আবারও আগের মতো ঈশার একদম কাছে এসে বসলো। ঈশা মুখের হাসিটা বজায় রেখেই বলল, তুমি আমার সাথে থাকবে বলেছো শুনে আমার অনেক খুশি লাগছে, তাই হাসছি। আয়াস একবার ঈশার কপালে আর গলায় হাত দিয়ে জ্বরটা চেক করে নিল। না, এখনো জ্বরটা কমেনি। প্রথম থেকে সেভাবে ছিল, সেভাবেই আছে। আয়াস ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাই? কতদিন হলো তোমার সাথে ঘুমিয়েছি, তাই আজ অনেক খুশি লাগছে। তখন সবার সামনে কেন বলেছিলিস যে তোর জ্বরটা ভালো হোক, তুই সেটা চাস না? তুমি না আমি বলতেই সব বুঝে যাও, তাহলে এখন এটা জিজ্ঞেস করছো কেন? তোমার তো বোঝার কথা আমি কেন বলেছি। জ্বর হওয়ায় আমাকে তোর কাছে পাচ্ছিস তাই বলেছিস, তাই না? তুমি আমাকে কতদিন ধরে একটু সময় দাও না, আর আজ দেখো একটু জ্বর হয়েছে দেখে তুমি আমার রুম থেকে 1 মিনিটের জন্য সরোনি। তোমাকে কাছে পাওয়ার জন্য জ্বরের থেকে আর বড় সুযোগ আছে কি? তাই? হুম। আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমা। তুমি ঘুমাবে না? ঘুমাবো, আগে তুই ঘুমা, তারপর আমি ঘুমাবো। তুমি আগে শোও, তারপর আমি ঘুমাবো। আমি তো তোর পাশেই আছি, শোয়ার কি দরকার, তুই ঘুমা। ঈশা কাঁদো কাঁদো মুখ করে বলল, না, আগে তোমাকে শুতে হবে, তারপর আমি ঘুমাবো। ঈশার কাঁদো কাঁদো ফেস দেখে আয়াস আর বসে থাকতে পারল না। বিছানায় উঠে ঈশার পাশের বালিশে শুয়ে পড়ল। তারপর ঈশার দিকে ফিরে আবারও ঈশার মাথায় হাত বোলাতে লাগলো। ঈশা এবার আয়াসের দিকে মুখ করে শুলো। রুমের মাঝে পিনপতন নীরবতা। আয়াস কথা বলছে না, তার কারণ হলো ঈশা যেন ঘুমিয়ে পড়ে। কিন্তু ঈশা কথা বলছে না, তার কারণ হলো ওর মনে অন্য কিছু চলছে। ঈশার মনে কি চলছে সেটা একমাত্র ওই জানে। তবে ও যে মনে মনে কিছু একটা ভেবে আনন্দ পাচ্ছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নীরবতা ভেঙে ঈশা বলল, একটা কথা বলি? বল। তোমার টি শার্টটা খুলে ফেলো। ঈশার কথায় চকিত চোখে তাকালো আয়াস। অবাক কণ্ঠে বলল, হঠাৎ টি শার্ট খুলতে বলছিস যে? আমাকে খালি গায়ে দেখলে না তোর অস্বস্তি লাগে? তাহলে এখন টি শার্ট খুলতে বলছিস কেন? প্লিজ খোলো না। কেন খুলবো সেটা তো বল। খুলতে বলেছি, খুলো না। না খুললে আমি কিন্তু কান্না করবো, প্লিজ। ঈশার বেবি বেবি ফেস দেখে, তার উপর বাচ্চাদের মতো ঠোঁট উল্টানো দেখে আয়াস কেন যেন আর না করতে পারল না। অবশেষে ঈশার জেদের কাছে হার মেনে শোয়া থেকে উঠে বসে আয়াস নিজের টি শার্টটা খুলে পাশে রেখে দিয়ে ঈশার দিকে তাকালো। এবার খুশি? ঈশার ঠোঁট টিপে হেসে বলল। হুম। আয়াস আবারও শুয়ে পড়ল। আর শুয়ে আবারও ঈশার দিকে ফিরে ঈশার মাথায় হাত বুলাতে লাগলো। আয়াস ঈশার ঘুম আসার জন্য ঈশার মাথায় হাত বুলালেও
ঈশার চোখে ঘুম নেই, আর আসবেই বা কি করে। আয়াসের ফর্সা লোমশ বুকটি ও চোখের সামনে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে। কারো সামনে যদি এমন লোভনীয় কিছু দৃশ্যমান থাকে, তাহলে সে সেটা না দেখে ঘুমানোর কি চেষ্টা করবে? এসেও ঘুমানোর চেষ্টা করছে না, বরং ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আয়াসের ফর্সা লোমশ বুকটির দিকে। আয়াসের বুকটা ঘন কালো লোমে আবৃত, যার কারণে ফর্সা বুকটির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। এশার একবার মনে হচ্ছে আয়াসের বুকটিতে একবার ঠোঁট ছোঁয়াবে, আবার পর মুহূর্তে ভাবলো ঠোঁট ছোঁয়াবে না, বরং একটু ছুঁয়ে দেখবে। আগে হাত দিয়ে একবার ছুঁয়ে দেখবে, তারপর ঠোঁট ছোঁয়াবে। আয়েশের বুকটা এতটাই সুন্দর যে কেমন যেন নেশা ধরে গেছে এশার। ও মনে মনে ঠিক করলো আয়েশের বুকটা আজ হাত দিয়ে ছুবে। যেই ভাবা সেই কাজ। এশা ঘোর লাগা চোখে আয়েশের বুকের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে করে হাতটা বিছানার উপর দিয়ে আয়েশের বুকের দিকে এগিয়ে নিতে লাগলো। তবে আয়েশ যাতে বুঝতে না পারে তার জন্য একদম বিছানার সাথে ঘেঁষে একটু একটু করে হাতটা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে এশা ওর গন্তব্যে পৌঁছেও যায়। একদম আয়েশের বুকের কাছাকাছি নিয়ে এসেছে হাতটা। এখন শুধু আরেকটু বাকি, জাস্ট আয়েশের বুক ছোঁয়া বাকি। এরই মাঝে একবার আয়েশের দিকেও চেয়ে নিয়েছে। আয়েশ ওর হাতের দিকে তাকিয়ে নেই, বরং ওর মুখের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আয়েশ। তাই এটাকে সুযোগ মনে করে এসে আয়েশের বুকের দিকে হাত বাড়ালো। যেই না আয়েশের বুকটা ছুবে তখনই আয়েশ খপ করে ওর হাতটা বিছানার সাথে চেপে ধরেছে। ফের ঈশার চোখে চোখ রেখে সন্ধিয়ান গলায় বলল, ঈশা, এসব কি? ঈশার যেন চোট ধরা পড়ার মতো অবস্থা। ঈশা আমতা আমতা গলায় বলল, আবা আবা কোন সব? এই যে আমি না দেখি এমন করে একটু একটু করে আমার বুকের দিকে হাতটা এগিয়ে আসছিল, ব্যাপার কি? আবার না মানে আসলে হয়েছে কি, আমি তোমার বুকটা একটু ছুঁতে চাই। আমার বুক? কিন্তু কেন? তোমার বুকটা অনেক সুন্দর, তাই প্লিজ একটু ধরতে দাও আমায়। আয়েশের বুকের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে মোহনীয় গলায় কথাটা বললে ঈশা। আয়েশ অনেক আগেই বুঝতে পেরেছে ঈশার মনে অন্য কিছু চলছে। আসলে ঈশা যখন ওর টি শার্ট খোলার পর ঘোর লাগা চোখে তাকিয়ে মনে মনে কিছু একটা ভেবে হাসছিল, তখন আয়েশ বুঝে গিয়েছে ঈশার মাথায় ওর বুকটা নিয়ে হাবিজাবি ভাবনা চলছে। আর এটাও বুঝে গিয়েছে ঈশা জ্বরের ঘরে থাকা ঈশা এখন নিজের মধ্যে নেই। তাই আয়াস আর চোখে ঈশার সব কার্যকলাপ লক্ষ্য করছিল। আর তখন ঈশার ওর বুক ছোঁয়ার জন্য আস্তে আস্তে হাতটা ওর দিকে এগিয়ে আনাটা চোখে পড়ে। আয়াসের এখন মনে মনে ভয় হচ্ছে, ঈশা যেই হারে ঘরের মধ্যে আছে যদি নিষিদ্ধ কিছুর আবদার করে বসে তখন আয়াস কি করবে? ও তো আবার ঈশার কথা ফেলতেও পারে না। আয়াসের ভাবনার মাঝে ঈশা আবারও বলে উঠল, আচ্ছা তোমার বুকটা এত সুন্দর কেন? আয়াস ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে সরস গলায় জবাব দিল, কে বলেছে সুন্দর? আমি নিজেই তো দেখতে পাচ্ছি, শুধু তোমার বুক নয়, তুমি নিজেও অনেক সুন্দর। এই দেখো তুমি কত সুন্দর, আর আমি কেমন কালো। বলে ঈশা নিজের একটা হাত আর আয়েশের একটা হাত পাশাপাশি বিছানায় রাখলো। টপিক চেঞ্জ হয়েছে দেখে আয়েশ মনে মনে হাসলো, হেসে বলল, খবরদার আমার বউকে কালো বলবি না। সাথে সাথে ঈশা আয়েশের মুখের দিকে বাবু বাবু ফেস করে তাকালো। আদুরে গলায় বলল, একটা কথা বলবো? বল। আমি তো তোমার মতো তো সুন্দর না, তুমি আমাকে ভালোবাসো কেন? তুমি কত সুন্দর, আর আমি একটু সুন্দর না, আমি কালো। তাহলে আমাকে কেন ভালোবাসো তুমি? আমার ইচ্ছে হয়েছে তাই। আমার সুন্দরী মেয়েদের ওপর ইন্টারেস্ট নেই, আমার পিচ্ছি ঈশাকেই লাগবে, তাই ভালোবাসি। শোনো না। হ্যাঁ বল, শুনছি। ঈশা আলতো হাতে আয়েশের গাল ধরে আয়েশের মুখটি নিচের দিকে ঘুরিয়ে আকুলতা ভরা কণ্ঠে বলল, আগে আমার দিকে তাকাও। ঈশা, তোকে কি করে বোঝাই? তোর ঘোর লাগা চোখ দুটো দেখলে আমি ওই চোখের গভীরতায় তলিয়ে যাই। কথাগুলো নিজ মনে আওড়ালো আয়াস। ফের ঈশার মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাকিয়েছি, বল কি বলবি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাই না? তো আমি আদর করবে একটু? সাথে সাথে আয়েশের পুরো শরীরের লোমকোষগুলো দাঁড়িয়ে আছে। শিহরে উঠল আয়াস। ঈশার কথায় এতটাই শক খেয়েছে যে ঈশার মাথার উপর থাকা হাতটা অটোমেটিক নিচে নেমে এসেছে। আয়াস যেন একটা দ্বন্দ্বের মধ্যে আছে এখন। কি করবে এখন সে? এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল এখন ঠিক সেটাই সামনে এসে হাজির হয়েছে। এখন ঈশাকে কিভাবে বোঝাবে যে এখন এসবের সময় না? ঈশা জ্বরের ঘোরে না হয় এসব বলছে, কিন্তু ও তো ঘোরের মধ্যে নেই। কি করে সজ্ঞানে এসব করবে সে? ঈশাকে কাছে টেনে নেওয়ার মতো সময়টি যে এখনো আসেনি। আয়েশের ভাবনার মাঝে ঈশা আবারও বলে উঠল, কি হলো, কিছু বলছো না যে? দেখ ঈশা, আমরা হাজব্যান্ড ওয়াইফ সেটা ঠিক আছে, কিন্তু এসব করা এখন ঠিক হবে না। ঈশা ঠোঁট উল্টিয়ে বাবু বাবু ফেস করে বলল,
কেন সম্ভব না? আমি গল্পে পড়েছি নায়করা নায়িকাদের অনেক আদর করে। প্লিজ আমায় আদর করো। ঈশা, তুই না লক্ষ্মী মেয়ে, আমার কথাটা বোঝার ট্রাই কর। আমাদের মধ্যে এখনো সেই সময়টা আসেনি। আচ্ছা, তুই আমার বুক ধরতে চেয়েছিলি না? এই নে, আমার বুক ধর, যা ইচ্ছা কর। তারপরও প্লিজ এসব বলিস না। ঈশার সাথে সাথে খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি ধরবো? ধর। ব্যাস, ঈশা যেন সবচেয়ে বড় পুরস্কারের লটারিটা পেয়ে গেছে। আয়েশের অনুমতি পেয়ে আর এক মুহূর্তও দেরি করেনি, সাথে সাথে হাতটা আয়েশের বুকে বিচরণ করতে শুরু করে দিয়েছে। ঈশা ঘোর লাগা চোখে তাকে আলতো হাতে আয়েশের বুকটা ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো, আর লোভী জিনিস দেখার মতো ঘন ঘন ঢোক গিলতে লাগলো। ঈশার এমন আলতো স্পর্শে আয়েশ যেন পাগল প্রায়। মনে হচ্ছে ঈশার স্পর্শে এখন এই দমটা আটকে আসবে। এমন কেন হচ্ছে আয়েশ নিজেও জানে না। বারবার মনে হচ্ছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পুরো মন প্রাণ জুড়ে কিরকম একটা ঝড় বয়ে যাচ্ছে। ঈশাকে যে থামতে বলবে সেই কথাটুকুও মুখ দিয়ে আসছে না। শত কষ্টে নিজের আবেগটাকে চেপে রেখে তারপরও ঈশার পাগলামোগুলো সহ্য করছে। কেন করছে সেটা সে নিজেও জানে না, শুধু এইটুকু জানে ও এখন বাধা দিলে ঈশা কষ্ট পাবে, তাই যত কষ্টই হোক সহ্য করতে হবে।